এরপর আসা যাক টাইপ 7 এ। টাইপ 7 এর ক্ষেত্রে আমি প্রথম এক্সাম্পলস লিখে ফেলেছি। প্রথমটা হচ্ছে এভরিওয়ান হ্যাজ কাম এবং পরেরটা দিয়েছে নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার। এখন কথা হচ্ছে কোন সেন্টেন্সে যদি এভরিওয়ান বা নান থাকে তখন কি হবে? কোন সেন্টেন্সে যদি এভরিওয়ান বা নান থাকে তাহলে আমরা কি করা যায় একটু দেখি। আমরা প্রথমে বসালাম দে, প্রোনাউন বসালাম দে, এবং অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, আমি কি হ্যাজ বসাতে পারবো? এবং স্টেটমেন্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি কি বসাতে পারবো হ্যাজন্ট দে? হ্যাজন্ট দে বসাতে পারবো না, কারণ হচ্ছে দের সাথে হ্যাজ বসে না, দের সাথে বসে প্লুরাল ফর্ম ভার্বের হ্যাভ, হ্যাভেন্ট দে। এখন কথা হচ্ছে আমি কেন হ্যাভেন্ট বসিয়েছি বা দে বসিয়েছি কেন? এরপরেরটা আসা যাক নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার। আমি ইন দ্য সেম ওয়ে এখানে বসালাম দে। আমি এখন কি বসাতে পারবো? লাইক দেওয়া আছে, আমি কি বসাতে পারবো ডাজন্ট দে? কখনোই না, আমি বসাতে পারবো ডোন্ট দে। ডোন্ট দেও কি বসাতে পারবো? ডোন্ট দেও বসাতে পারবো না, কারণ হচ্ছে নান হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আমাকে বসাতে হবে ডু দে। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভে। এখন আসি যে এভরিওয়ান এবং নানের ক্ষেত্রে আমরা দেখা যায় যে সিঙ্গুলার ভার্ব ইউজ করে থাকি, কিন্তু আমরা কেন এখন প্রোনাউন দিতে গিয়ে আমরা ইউজ করলাম দে? এটার কারণ হচ্ছে যদি আমি সেন্টেন্সের দিকে তাকাই, আমি বললাম এভরিওয়ান হ্যাজ কাম। এভরিওয়ান মানে বুঝাচ্ছে অনেকজন, কিন্তু প্রত্যেকে, এর জন্য ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু আমরা তো বলছি প্রত্যেকে এসেছে। তো আমরা দে যদি না দিই, তাহলে আমি যদি দিই হি অথবা সি, তখন আমি স্পেসিফাই করে ফেললাম সে এসেছিল, সে স্ত্রী হোক আর পুরুষই হোক, সে এসেছিল মেল অর ফিমেল। কিন্তু আমি তো এভাবে করতে পারবো না, আমায় করতে হবে যেহেতু প্রত্যেকে অনেকজন, এই জন্য আমাদেরকে বসাতে হবে প্রোনাউন দে। পরের সেন্টেন্সে দেখা যাক নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার। আমি বললাম নান অফ ইউর ফ্রেন্ডস, তোমার কোনো ফ্রেন্ডই তাকে লাইক করে না। তো আমি কি বললাম যে তার কি একটা ফ্রেন্ড লাইক করে না? আমি যদি এখানে হি অথবা সি বসাই তাহলে বুঝে যাবে তার একটা ফ্রেন্ড লাইক করে না, কিন্তু আমি বলছি তার অনেকগুলো ফ্রেন্ড, তার মধ্যে কেউই তাকে লাইক করে না। তাহলে আমাদেরকে প্রোনাউন যদি আমরা দে না বসাই, তাহলে তো আমি প্রত্যেক ফ্রেন্ডকে আমি রেফার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদেরকে দে বসাতে হবে। অর্থাৎ রুলটি হচ্ছে এমন, কোন সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এবং নান থেকে থাকে, আমি আবার বলছি কোন সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এবং নান থেকে থাকে, তখন আমাদেরকে এর জন্য প্রোনাউন বসাতে হবে দে। এখন প্রোনাউন বসালাম দে, আমি কি অক্সিলারি ভার্ব, ফর এক্সাম্পল এখানে আছে হ্যাজ, আমি কি এখানে হ্যাজন্ট বসাতে পারবো? না, কখনো না, কারণ দে এর সাথে কখনোই হ্যাজ বসে না। দে এর সাথে বসলে হ্যাভ, আমি বসাবো হ্যাভেন্ট দে। ইন দ্য সেম ওয়ে নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, আমি বসাবো ডু দে। এমন বসাবো না যে ডাজন্ট দে অথবা ডাজ দে, এটা বসানো যাবে না, কারণ নান হচ্ছে নেগেটিভ। নান যেহেতু নেগেটিভ, সেহেতু আমাদেরকে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভে, এবং যেহেতু নান অফ দে বসাতে হবে, আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে প্লুরাল ফর্মে। এরপরের সেন্টেন্সটি আমি লিখেছি নাথিং ওয়াজ টাফ। নাথিং আছে হচ্ছে নো এর সাথে থিং, কিন্তু এখন কি আমরা দে বসাবো? কখনোই না। কোন সেন্টেন্সে যদি এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং এটা বসে থাকে, এটা যদি থাকে, এগুলো যদি থাকে, তখন আমাদেরকে প্রোনাউন বসাতে হবে বা প্রোনাউন রেফার করতে হবে ইট, কারণ থিং এটা একটা বস্তুকে বোঝাচ্ছে, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এজন্য আমরা বসাবো ইট। নাথিং ওয়াজ টাফ এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা কি বসাতে পারবো ওয়াজন্ট ইট? না, আমরা ওয়াজন্ট ইট বসাতে পারবো না, কারণ এখানে নাথিং আছে, আমরা বসাতে হবে ওয়াজ ইট। এর যদি থাকতো, এর যদি এমন থাকতো এভরিথিং ওয়াজ টাফ, এভরিথিং ওয়াজ টাফ, তখন আমরা বসাতাম ওয়াজন্ট ইট, কারণ এভরিথিং অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিচ্ছে। এবার আসা যাক টাইপ 8 এ। টাইপ 8 এ আমি কালেকটিভ নাউন সম্পর্কে আলোচনা করেছি। কালেকটিভ নাউনের দুটা সাব ক্যাটাগরি আমি দেখিয়েছি। প্রথমটা হচ্ছে কালেকটিভ নাউন যদি থাকে এবং যদি দেখা যায় কালেকটিভ নাউনগুলো তাদের সিদ্ধান্ত বা কোনো ব্যাপারে বা কোনো মত প্রকাশের ক্ষেত্রে একই রকম আছেন, তাহলে আমরা বসাবো সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার নাউন। কিন্তু দেখা যাচ্ছে কালেকটিভ নাউন আছে, কিন্তু তারা ডিফারেন্ট মতবাদ দিচ্ছেন,
তো ডিফারেন্ট কথা বলছেন বা ডিফারেন্ট তাদের সিদ্ধান্তের বিষয়ে তারা একমত হতে পারছেন না, তখন আমরা ইউজ করব প্লুরাল ভার্ব এবং প্লুরাল নাউন। আমি প্রথম এক্সাম্পল লিখেছি যেটা কিনা সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার নাউনকে ফলো করবে, লিখেছি দ্য জুরি হ্যাজ টেকেন ইটস ডিসিশন। দ্য জুরি হ্যাজ টেকেন ইটস ডিসিশন, এখানে ইটস দ্বারা বোঝানো হচ্ছে যে জুরি বা বিচারক মণ্ডলী তারা তাদের ডিসিশনে একমত হয়েছেন। যদি ডিসিশনে একমত হয়ে থাকেন তখন কি করব আমরা, বা যখন হচ্ছে তাদের একই বুঝাবে কালেকটিভ নাউন, যখন কালেকটিভ নাউন হিসেবেই থাকবে তখন আমরা কি বসাবো, আমরা তখন বসাবো হ্যাজন্ট ইট, যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ এবং আমাদেরকে সিঙ্গুলার নাউন বসাতে হবে। এই যে এখানে জুরির জন্য অলরেডি তারা প্রোনাউনটা রেফার করে দিয়েছে, যে ইটস অলরেডি রেফার করে দিয়েছে ইটস, এজন্য আমরা বসাবো হ্যাজন্ট ইট। কিন্তু যদি দেখা যায় যে তারা ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছেন এবং তারা তাদের কথার মধ্যে তারা একমতে পৌঁছাতে পারছেন না, তখন হচ্ছে আমাদেরকে প্লুরাল প্রোনাউন বসাতে হবে। প্লুরাল প্রোনাউন কিভাবে, যে দেখা যাচ্ছে দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এখন দেখা যাচ্ছে কমিটির জন্য আমাদেরকে অবশ্যই দে বসাতে হবে। এখানে তারা অলরেডি রেফার করে দিয়েছে, তো আমাদের আর কষ্ট হচ্ছে না বুঝার জন্য, আমরা লিখলাম দে। এবং যেহেতু আর দেওয়া আছে এবং এটা অ্যাফার্মেটিভে, আমরা ট্যাগ হবে নেগেটিভে, আরন্ট দে। এটাই হচ্ছে কালেকটিভ নাউনের সাবটাইপ বা কালেকটিভ নাউনের দুটি সাবটাইপ, যেটি সম্পর্কে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আসি টাইপ 9 এ। টাইপ 9 আমরা কথা বলবো কিছু নেগেটিভ ওয়ার্ডস নিয়ে, যেগুলো কিনা সেন্টেন্সে থাকলে বা স্টেটমেন্টে থাকলে নেগেটিভ অর্থ দেয়। প্রথমে একটা এক্সাম্পলস লিখলাম আমি, যে এক্সাম্পল লিখলাম আমি হি ইজ সেলডম অ্যাবসেন্ট। পরের এক্সাম্পলটি লিখলাম হি হার্ডলি ডাজ এনি ওয়ার্ক, অর্থাৎ দেখা যাচ্ছে সেলডম আর হার্ডলি এই দুটো ওয়ার্ড নেগেটিভ অর্থ দেয়। আমি যদি কোনো সেন্টেন্সে দেখি হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, এই ওয়ার্ডগুলো নেগেটিভ অর্থ দেয়। আমি আবার বলতেছি হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, এগুলো নেগেটিভ অর্থ দেয়। যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে আমরা কি করব, আমরা যে সেই প্রথমেই আমি বলেছিলাম যে নেগেটিভ অর্থ যদি দেয় বা নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে তাহলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। তাহলে কোনো সেন্টেন্সে যদি সেলডম দেখি, হার্ডলি দেখি, রেয়ারলি দেখি, স্কেয়ারসলি দেখি, আমাকে অবশ্যই ট্যাগটি অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে এখন এখানের মধ্যে পেলাম যে হি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যেহেতু অলরেডি প্রোনাউনে দেওয়া আছে আমাদের আর কোনো কষ্ট নেই, আমরা এখানে বসাবো হি। এবং অক্সিলারি ভার্ব পেলাম ইজ। অক্সিলারি ভার্ব যদি ইজ পেয়ে থাকি আমায় কি করতে হবে, আমায় কি ইজেন্ট হি করতে পারবো আমি? না, আমি ইজেন্ট হি করতে পারবো না। এই কারণে করতে পারবো না কারণ সেলডম নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড যদি থাকে আমাকে অবশ্যই ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভে। তাহলে আমার ট্যাগটি হবে হি ইজ সেলডম অ্যাবসেন্ট, ইজ হি। এরপর আসা যাক হি হার্ডলি ডাজ এনি ওয়ার্ক। এখানে দেওয়া আছে হার্ডলি অর্থাৎ নেগেটিভ, আমায় করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমি করব ডাজ, যেহেতু ডাজ একটা মেইন ভার্ব হিসেবে বসেছে প্রেজেন্ট টেন্সে, যদি মেইন ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে বসে থাকে এই ডাজ এর অক্সিলারি ভার্ব হবে ডাজ। তাহলে আমি বসালাম ডাজ হি। এখানে আমি ডাজন্ট হি বসাতে কোনোভাবেই পারবো না কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি এই ওয়ার্ড গুলো থেকে থাকে যেগুলো কিনা নেগেটিভ মিনিং দেয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগটি হবে অ্যাফার্মেটিভে। এরপরে আসা যাক টাইপ নাম্বার 10। টাইপ নাম্বার 10 হচ্ছে যেসব স্টেটমেন্ট দেয়ার দিয়ে শুরু হয়। যদি কোনো স্টেটমেন্ট দেয়ার দিয়ে শুরু হয় তখন আমাদের প্রোনাউন অন্য কিছুই আনতে হয় না, আমাদের প্রোনাউন দেয়ার থাকলেই চলে। আমি লিখলাম, তাহলে প্রোনাউন লিখলাম দেয়ার। এখন লিখলাম দেয়ার ওয়্যার নো গুড স্কুলস ইন দ্য টাউন। দেয়ার ওয়্যার নো গুড স্কুলস ইন দ্য টাউন। যদি দেয়ার ওয়্যার নো গুড স্কুলস ইন দ্য টাউন হয়ে থাকে, এখানে আমরা অলরেডি নো দ্বারা নেগেটিভ করে দিয়েছি। যদি এখানে নো দ্বারা নেগেটিভ করে দিয়ে থাকি, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভে। তাইলে আমি দিব এই যে অক্সিলারি ভার্ব, আমি দিতে হবে ওয়্যার দেয়ার। এরপরে টাইপ নাম্বার 11। টাইপ নাম্বার 11 এ সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চন সবসময় মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স ওখানে হয়, যেটা মেইন পার্ট সেন্টেন্সের ওইখানে ওই অংশে আমাদেরকে ট্যাগ করতে হবে। আমি একটা সেন্টেন্স লিখলাম আই থিঙ্ক হি ইজ নট রাইট। আই থিঙ্ক হি ইজ নট রাইট, এই ক্ষেত্রে আমাদেরকে আই থিঙ্ক এই অংশটা বাদ দিতে হবে কারণ এটা মেইন পার্ট নয়। মেইন পার্ট হচ্ছে হি ইজ নট রাইট। এখন কথা হচ্ছে কোনগুলো আমরা কিভাবে বুঝবো। ধরা যাক আমি উদাহরণ দিতে পারি আই থিঙ্ক
হি ইজ নট রাইট আমি দিলাম, কিন্তু আই থিঙ্ক ছাড়া কি অন্য কিছু হবে না? অবশ্যই আই থিঙ্ক ছাড়া অন্য কোনগুলো থাকলে আমরা বলবো যে এটা মেইন পার্ট নয়? সেটা হচ্ছে আই থিঙ্ক, আই ডু নট থিঙ্ক, আই রিয়ালাইজ, আই ডু নট রিয়ালাইজ, আই সাপোজ, আই ডু নট সাপোজ। আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি আই থিঙ্ক, আই ডু নট থিঙ্ক, আই সাপোজ, আই ডু নট সাপোজ, আই রিয়ালাইজ, আই ডু নট রিয়ালাইজ থাকে, তখন এই অংশটাকে মানে আই থিঙ্ক, আই ডু নট থিঙ্ক, আই রিয়ালাইজ, আই ডু নট রিয়ালাইজ, আই সাপোজ, আই ডু নট সাপোজ, এই অংশটাকে বাদ দিয়ে অপর অংশ যেটা আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে? আমাকে অবশ্যই ট্যাগ করতে হবে। তাহলে আমি লিখলাম আই থিঙ্ক হি ইজ নট রাইট। অর্থাৎ কি করবো আমরা এখন? আমরা এখন করতে হবে এই অংশটাকে করতে হবে ট্যাগ। তাহলে এই অংশটার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমি বসাবো হি, যেহেতু অলরেডি নেগেটিভে দেওয়া আছে তখন আমাকে বসাতে হবে ইজ হি। আমি কোনোভাবে ইজন্ট বসাতে পারবো না, ইজন্ট বসাতে পারবো না এই কারণে যে আমরা অলরেডি স্টেটমেন্টটা নেগেটিভে দেখছি। এখন আরেকটা উদাহরণ দিই তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা বুঝতে পারবা। আমি লিখলাম আই ডু নট থিঙ্ক, আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, আমি লিখলাম আই ডু নট থিঙ্ক ইট উইল রেইন টুডে। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কি আই ডু নট থিঙ্ক এটা মেইন অংশ নয়। যদি মেইন অংশ না হয়ে থাকে আমাদেরকে খেয়াল করতে হবে এটা ইট উইল রেইন টুডে। তাহলে আমি কি দিব? আমি এখন দিলাম ওন্ট ইট, কারণ উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। এখন কি ওন্ট ইট দিলে হবে? হবে না। কেন হবে না? কারণ আমি বলেছি এই অংশটাকে বাদ দিতে, কিন্তু এই অংশটা বাদ দিবা কিসের জন্য? এই অংশটা বাদ দিবা ট্যাগ কোয়েশ্চেনের জন্য, ট্যাগের জন্য, যেটা কিনা অক্সিলারি ভার্বটা আমরা দেখবো না। কিন্তু এই অংশটা তো তোমার সেন্টেন্সের মিনিংটাকে কন্ট্রোল করে। লাইক আমি দিলাম আই ডু নট থিঙ্ক ইট উইল রেইন টুডে। এখন এই সেন্টেন্সটা তো, এই যে অংশটা তো অবশ্যই সেন্টেন্সের মিনিংকে কন্ট্রোল করে। যদি মিনিংকে কন্ট্রোল করে থাকে তাহলে এই অংশটা অবশ্যই সেন্টেন্সটাকে একটা নেগেটিভ মিনিং দিচ্ছে। যদি নেগেটিভ মিনিং দেয় আমাদেরকে করতে হবে ভার্বটা ধরতে হবে এটা, সাবজেক্ট ধরতে হবে এটা, প্রোনাউন দিতে হবে এটার জন্য, কিন্তু তো এটার মিনিং তো আমরা বাদ দিতে পারি না। এটার মিনিং যদি আমরা বাদ দিতে না পারি তখন আমাদেরকে করতে হবে কি? পুরো সেন্টেন্সটা ধরতে হবে নেগেটিভে এবং আমাদেরকে ধরতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে। এই যে ট্যাগ কোয়েশ্চনটা, তাইলে কি হবে? আই ডু নট থিঙ্ক ইট উইল রেইন টুডে, এটার জন্য ট্যাগ হবে উইল ইট। এরপরে আসা যাক ট্যাগ নাম্বার 12 এর। ট্যাগ নাম্বার 12 এর ক্ষেত্রে দেখা যায় যে একটা আমি দিয়েছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে ভার্বটা কি। ভার্বটা আছে সিংস, অতএব আমাদেরকে এই সিংস এর জন্য অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব যেহেতু বার্ড আছে, দ্য বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস বসেছে, এজন্য দ্য বার্ডের জন্য আমরা প্রোনাউন রেফার করব ইট। এবং যেহেতু সিংস, এবং যেহেতু সিংস আমাদেরকে কি বসাতে হবে? আমাদেরকে বসাতে হবে ডাজ। আমরা কি ডাজ ইট বসালে হবে? কোনোভাবেই হবে না, কারণ স্টেটমেন্ট তো অ্যাফার্মেটিভ আছে, আমাদেরকে অবশ্যই ট্যাগটা করতে হবে নেগেটিভে, ডাজন্ট ইট। এগুলোই ছিল আজকের মতো টাইপ নাম্বার 12 পর্যন্ত আমাদের আলোচনা ট্যাগ কোয়েশ্চন নিয়ে। এবার আসি টাইপ নাম্বার 13 এ। টাইপ নাম্বার 13 এ আমি লিখেছি সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে। সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তখন অবশ্যই এটার জন্য প্রোনাউনকে রেফার করতে হবে ইট দ্বারা। কেন? কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা ফিলিং বোঝায়। ফর এক্সাম্পল আমি লিখলাম দ্য মাদার রোজ ইন হার। আপাতত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে মা ঘুম থেকে জেগে উঠেছিল, এই টাইপের, কিন্তু না, এটা ওই টাইপের কোন সেন্টেন্স না। দ্য মাদার রোজ ইন হার বলতে বোঝাচ্ছে তার মধ্যে বা কোনো একটি মেয়ের মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এই মাদার দ্বারা বোঝানো হয়েছে মাতৃত্ব। যদি মাতৃত্ব বোঝানো হয় এটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং একটা ফিলিং। যদি ফিলিং হয় তার জন্য আমাদেরকে প্রোনাউন কি বসাতে হবে? অবশ্যই ইট বসাতে হবে, কারণ এটা ফিলিং কখনো পার্সন হতে পারে না, ফিলিং কখনো হিউম্যান হতে পারে না। সো আমরা বসাবো ইট। ইট বসানোর পরে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে ভার্বটা কি আছে, কোন টেন্সে আছে, কোন অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থেকে থাকে, ফর এক্সাম্পল এটাতে নেই, আমি লিখলাম দ্য মাদার রোজ ইন হার। রোজ, রাইজের পাস্ট টেন্স হচ্ছে, রাইজের পাস্ট টেন্স যেহেতু রোজ, সেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে থাকে আমাদেরকে বসাতে হবে ডিড। এখন ডিড বসালে কি হবে? এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাদেরকে অবশ্যই এটা নেগেটিভ করতে হবে। যদি নেগেটিভ করতে হয় আমাদেরকে বসাতে হবে ডিডন্ট ইট। তাহলে দ্য মাদার রোজ ইন হার যখন আমরা সম্পূর্ণ করবো স্টেটমেন্টটি তখন টাইপ হবে ডিডন্ট ইট। এরপরে টাইপ নাম্বার 14। টাইপ নাম্বার 14 এ সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যদি দুটা ক্লজ থাকে, যদি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয় ট্যাগ কোয়েশ্চনটি অবশ্যই প্রিন্সিপাল ক্লজটা হয়।
ট্যাগ কোয়েশ্চেনটি কোথায় হয়? প্রিন্সিপাল ক্লজে হয়। এখন দেখা যাক ট্যাগ কোয়েশ্চেন এতদিন ধরে ক্লাস নিতে নিতে নেওয়ার সময় দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা প্রিন্সিপাল ক্লজটাকে লেখো এভাবে। এটা অনেক বড় ভুল। কেন? কারণ হচ্ছে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল একই জিনিস না। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান এবং প্রিন্সিপাল মানে হচ্ছে মূলনীতি। ধরা যাক আমি বলতে পারবো হি ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা বলতে পারবো। আর বলতে পারবো হি ইজ দ্য ম্যান অফ প্রিন্সিপালস, তার মানে তার হি ইজ দ্য ম্যান অফ প্রিন্সিপালস মানে হচ্ছে তার কিছু মূলনীতি আছে বা তিনি হচ্ছে নীতিবদ্ধ। আর প্রিন্সিপাল APRINCIPAL, প্রিন্সিপাল মানে হচ্ছে যিনি প্রধান বা যিনি কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কোনো হেড অথবা যিনি মূল। অন দ্য আদার হ্যান্ড এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, PRINCIPLE মানে হচ্ছে নীতি। সো এই ভুলটা করা যাবে না। প্রিন্সিপাল ক্লজ যখন আমরা লিখবো তখন লিখবো PRINCIPAL, প্রিন্সিপাল ক্লজ। তো ট্যাগ কোয়েশ্চেন সবসময় প্রিন্সিপাল ক্লজ হবে। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রিন্সিপাল ক্লজ কোনটা। এখন আমি একটা উদাহরণ লিখলাম, although he has vast riches, he lives a poor life। এখানে দেখা যাচ্ছে ক্লজ মার্কারটি he has vast riches এটার সাথে যুক্ত আছে। ক্লজ মার্কার যার সাথে যুক্ত থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি লিখে ফেললাম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে তাহলে অবশ্যই he lives a poor life এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী এবার ট্যাগ করে ফেলি। লেখা আছে lives a poor life। সাবজেক্টে অলরেডি প্রোনাউন আছে, আমাদের এই জন্য আর কোনো সমস্যা হবে না। সো প্রোনাউন বসাবো হি। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস দেওয়া আছে। হি লিভস আ পুয়ার লাইফ, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে আমাদের এর জন্য ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে ডাজ। যেহেতু অ্যাফার্মেটিভে আছে আমাদেরকে নেগেটিভ করতে হবে ডাজন্ট হি। তার মানে যদি আমি বলি although he has vast riches he lives a poor life, তখন আমরা ট্যাগ করতে পারবো ডাজন্ট হি, কারণ এখানে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী একটা হবে। এটাই হচ্ছে আজকের মতো ট্যাগ কোয়েশ্চনের আমরা এখানে ইতি টানবো।